আমরা ইতিমধ্যে অনুপাত সমানুপাতের 4টি ভিডিও কমপ্লিট করেছি। যে সমস্ত বিষয়গুলি অনুপাতের না জানলেই নয় সেই সব বিষয়গুলো নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি এবং এর আগের ক্লাস থেকে বিভিন্ন অনুপাত সমানুপাতের যে পরীক্ষায় যে সমস্ত টাইপ ধরে ধরে প্রশ্নগুলো আসে সেই টাইপ ধরে ধরেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। আগের ক্লাসে এই প্রশ্নটা আমি হোমওয়ার্ক হিসাবে রেখেছিলাম। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এই সমস্ত প্রশ্নগুলোকে ট্যাকেল করতে হয় কিভাবে, সেই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে জানাবার জন্যই কিন্তু আমি এই প্রশ্নটাকে রেখেছি। দেখো, প্রশ্ন বলেছে সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3। উত্তর গোলার্ধে ওই অনুপাত হয়ে যায় 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত? দেখো, অঙ্ক করতে গেলে কিন্তু বাস্তব জিনিস সম্পর্কে একটা ধারণা রাখতে হয়। কি কেমন না, সমগ্র পৃথিবীটা যদি এক ধরি তাহলে উত্তর গোলার্ধ অর্ধেকটা, দক্ষিণ গোলার্ধ অর্ধেকটা, মানে উত্তর গোলার্ধও ঠিক যতটা, দক্ষিণ গোলার্ধ ঠিক ততটা। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে নিয়েই তো সমগ্র পৃথিবীটা হয়। তাহলে আমি প্রথমে লিখবো জলভাগ আর এদিকে লিখলাম কি স্থলভাগ। আচ্ছা, জলভাগ স্থলভাগ। জলভাগ কত বলেছে? 4:3, মানে জলভাগ 4 হলে স্থলভাগ কত? 3। এটা কি? এটা সমগ্র পৃথিবীতে, এটা সমগ্র পৃথিবীর কেস বলেছে। তাহলে আমি এটা কি করছি? এটা হচ্ছে সমগ্রর কেস। সমগ্র পৃথিবী। যেহেতু তোমাদের এটা আমি বোঝাচ্ছি তাই আমি সব লিখে লিখে করছি, এবং দেরি হচ্ছে, কিন্তু যখন তোমরা বুঝে যাবে তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি একবারে পেন পেপার ছাড়াই কিন্তু তোমরা অনায়াসে উত্তর করে দিতে পারবে। দেখো, তাহলে এটা সমগ্র পৃথিবী হলো। আচ্ছা, এতটা পর্যন্ত আমার হয়ে গেছে। এবার বলছে উত্তর গোলার্ধে ওই অনুপাত মানে কি? জলভাগ এবং স্থলভাগের অনুপাত কত বলেছে? 6:5। তাহলে 6:5 এটা কি? এটা হচ্ছে উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছে। তাহলে দেখো, সমগ্র পৃথিবী 4:3 জল এবং স্থলের অনুপাত, আর এটা 6:5। তাহলে সমগ্র পৃথিবীতে জল আর স্থল মিলিয়ে কতটা রয়েছে? মিলিয়ে রয়েছে 7 ইউনিট রয়েছে। আর উত্তর গোলার্ধে জল এবং স্থল মিলিয়ে কত রয়েছে? 11 ইউনিট রয়েছে, তাই তো? দুটো জাস্ট যোগ করলাম, জলভাগ রয়েছে 6 ভাগ এবং স্থলভাগ রয়েছে 5 ভাগ, দুটোই যোগ করলে মোট জল ও স্থল মিলিয়ে 11। আর সমগ্র পৃথিবীতে জলভাগ রয়েছে 4 ভাগ এবং স্থলভাগ রয়েছে 3 ভাগ, দুটোকে যোগ করলে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ দাঁড়াচ্ছে 7 ভাগ। কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে সমগ্র পৃথিবীটা সবসময় শুধুমাত্র উত্তর গোলার্ধেরও ডবল হবে বা শুধুমাত্র দক্ষিণ গোলার্ধের ডবল হবে, কিন্তু এখানে কি ডবল হয়েছে? তার মানে আমাকে ডবল করতে হবে। অনুপাত মানে তো এটা এক্সাক্ট ফিগার নয়, এই রেশিওতে আছে জিনিসটা। তাহলে আমি সমান করবো। এবার কিভাবে সমান করতে হয় দেখো, আমি প্রথমত একে 11 দিয়ে গুণ করে দিলে দেখো 77 হয়ে যাচ্ছে, একে আমি 7 দিয়ে গুণ করে দিলাম, 77 হয়ে গেল। কিন্তু আমাকে তো বলেনি যে সমগ্র পৃথিবী আর উত্তর গোলার্ধ কি সমান সমান হয় না? সমগ্র পৃথিবীর ডবল হয় আর উত্তর গোলার্ধ তার হাফ হয়। তাহলে আরও আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে আমি 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? 7-এর সাথে কত গুণ করছি? আমি 22 গুণ করলাম। আর এখানে 11-এর সাথে কত গুণ করছি? আমি 7 গুণ করছি। তাহলে আমরা টোটালের সাথে যদি 22 গুণ করি তাহলে আমার জলভাগের সাথেও 22 গুণ করতে হবে এবং স্থলভাগের সাথেও 22 গুণ করতে হবে। তাহলেই দেখো তোমরা এখানে পেয়ে যাবে যে 22 গুণ করেছি বলে এখানে 22 গুণ করেছি। এবার এটা গুণ করবে, এটা গুণ করে যোগ করলে যেটা পাবে তোমরা দেখবে এই যোগফলটাও কিন্তু গুণটা করে যোগ করলে একই পাবে। আচ্ছা, তাহলে এই কাজ মিটে গেল। এখানে কত দিয়ে গুণ করেছি? উত্তর গোলার্ধে কেসের সময় 7 দিয়ে গুণ। তাহলে জলভাগ্যেও 7 দিয়ে গুণ আর স্থলভাগ্যেও 7 দিয়ে গুণ।
দেখো তোমরা এখানেই পেয়ে যাবে 11 × 7 মানে 77। আচ্ছা এটা করো তো, গুণ করো, 7 × 6 42, আর এদিকে কত 7 × 5 = 35। দেখো যোগ করলেও 77ই চলে আসছে। ঠিক আছে, তার মানে কি আমরা সমগ্র অংশের সাথে যত গুণ করব আমাদের কিন্তু জলভাগের সাথে তত গুণ করতে হবে। আচ্ছা জলভাগ যদি এই গুণ করি তাহলে জলের ভাগের সাথে স্থলভাগ অনুপাতে আছে, তার মানে জলভাগের সাথে যেটা গুণ করবো স্থলভাগের সাথে এটা গুণ করতে হবে। তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি, জলভাগের সাথে 22 × 4 করলে আমি পেলাম 88 অনুপাত 3 × 22 মানে আমি 66 পেলাম। আচ্ছা আর এইটাই কত পাচ্ছি, উত্তর গোলার্ধ কেসে 7 × 6 = 42 পেলাম, আর এটা কত 7 × 5 = 35 পেলাম। তাহলে কি এটা হচ্ছে হোল মানে সমগ্র কথা বলছে, এটা হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছে। তাহলে আমরা জানি কি না সমগ্র থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারকে বাদ দিয়ে দিলে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ দক্ষিণ গোলার্ধ পেয়ে যাবো। আমাকে দক্ষিণ গোলার্ধটাই চেয়েছে, তাহলে জাস্ট এখান থেকে জাস্ট বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এইটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কত 4:2, এটা কত হচ্ছে 1 এইটা। তাহলে দক্ষিণ গোলার্ধে জলভাগ এবং স্থলভাগের অনুপাত কিন্তু হবে 46:31। প্রশ্ন দেখবো জলভাগ ইস্টু স্থলভাগ বলেছে না স্থলভাগ ইস্টু জলভাগ বলেছে। আমার বলেছে জলভাগ ও স্থলভাগ, আমি সেভাবে লিখেছি জল স্থল, তার মানে 46:31 আনসার হবে। যদি আমাকে প্রশ্নটা বলে দিত স্থলভাগ ও জলভাগের অনুপাত, তখন কিন্তু আমার হয়ে যেত আনসার 31:46। তাহলে এই অঙ্কের তো তাই যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই অঙ্কের উত্তর হয়ে যাবে 46:31। এই অঙ্কটা দেখো, বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যাবে খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? এই অঙ্কটা WBP এক্সামে কিন্তু এসেছিল। দেখো একটা কথা বলে দিই, যে অঙ্ক যত বড় থাকবে সে অঙ্ক সমাধান করার পদ্ধতি সবচেয়ে ছোট। এই অঙ্কটা 4 লাইনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটার আনসার 1 লাইনে বেরিয়ে যাবে। কিন্তু যে অঙ্ক 1 লাইনার হয় 1 লাইনার হয় তাদের কিন্তু আনসার হয় অনেক বড়, ঠিক ধানের অঙ্কার মতো। দেখো এটা কিছুই নয়, এরকম এক্সাক্ট এই টাইপই অঙ্ক দেয় যখনই বলবে শুধু কুকুর আর এদিকে খরগোশ বলে লিখে দিলাম। এই অঙ্কগুলো কুকুর খরগোশ না দিয়ে খরগোশ কচ্ছপ এই সমস্তও দিতে পারে, কিন্তু টাইপ কিন্তু এটাই থাকবে, শুধুমাত্র সংখ্যাগুলোকে পাল্টে দিতে পারে আর কুকুর খরগোশ না দিয়ে অন্য দুটো প্রাণীর নাম বলে দিতে পারে। তাহলে কি না বলছে কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, শুধু 5টি পদক্ষেপ বলেছে, তাহলে কুকুরের ঘরে 5 লিখে দিলাম। তখন খরগোশ কয়টি পদক্ষেপ ফেলে সেই সময়ে, খরগোশের ঘরে 6 লিখে দিলাম। আচ্ছা কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, কুকুরের ঘরে 4 লিখে দিলাম, আর খরগোশের ঘরে কি 5টি পদক্ষেপে তত দূর যাবে 5, এইভাবে লেখা হয়ে গেল। আচ্ছা আমরা এরপর কোনাকুনি গুণ করব। এবার কি গুণ হবে, এইদিকে আগে গুণ হবে না এইদিকে গুণ হবে। এই সমস্ত ক্ষেত্রে সর্বদা কিন্তু এই সাইডে সর্বপ্রথম গুণ হয়। তাহলে কি হবে, 5-এর সাথে যদি 5 গুণ করি কত হচ্ছে 25, আর 6-এর সাথে যদি 4 গুণ করি 24। তাহলে কি বলেছে, কুকুর খরগোশ বলেছে, আমিও কুকুর খরগোশ হিসাবে করেছি, তার আনসার হয়ে যাবে 25:24। দেখো অঙ্কটা দেখতে বড় লাগলো কিন্তু 1 লাইনই আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো অনুপাত সমানুপাত থেকে আর একটা নতুন টাইপের অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং টাইপ। এই টাইপটা বলছে 2430 টাকা XYZ এই 3 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে 2430 টাকাটা এমনভাবে ভাগ করে দেওয়া হচ্ছে যে ভাগ করে দিলে যে টাকাটা পাবে, X যে টাকাটা পাবে, Y অন্য একটা টাকা পাবে, Z একটা অন্য টাকা পাবে, সেখান থেকে যদি 5 টাকা X এর থেকে কমিয়ে নিই, Y এর থেকে 10 টাকা কমিয়ে নিই, Z এর থেকে 15 টাকা যদি কমিয়ে নিই, তখন যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটার অনুপাত দাঁড়াবে 3:4:5। তাহলে এক্স কত টাকা পাবে? ম্যাক্সিমাম ছেলে কি করে দেয়, আনুপাতিক ভাগার একবার ডিরেক্ট করে দেয়, এখান থেকে 3, 4, 5 থেকে 2430 টাকা অনুপাতিক ভাগার করে দেয়। কিন্তু এটা নয়, কারণ হচ্ছে 5 টাকা 10 টাকা 15 টাকা নিয়ে নেবার পরে এই অনুপাতটা দাঁড়িয়েছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো কত টাকা ছিল, টাকা হচ্ছে 2430 টাকা হচ্ছে টাকা ছিল, সেখান থেকে 5 টাকা এক্স নিয়ে এক্স এর কাছ থেকে 5 টাকা নিয়ে নিয়েছি, ওয়াই এর কাছ থেকে 10 টাকা নিয়ে নিয়েছি, জেড এর কাছ থেকে 15 টাকা নিয়ে নিয়েছি। তাহলে আলটিমেটলি দেখো
কত টাকা নেওয়া হয়ে গেছে বলো তো? 5, 10, 15, 15, 30 টাকা নিয়েছি। তাহলে 30 টাকা নেওয়ার পর পড়ে আছে কত টাকা? 2400 টাকা পড়ে আছে। বুঝতে পারলে? কারণ 2430 টাকাটা টোটাল টাকাটা ছিল, সেখান থেকে 5 টাকা, যে টাকাটা পেয়েছে এক্স তার থেকে 5 টাকা নিয়ে নিয়েছি, ওয়াইয়ের কাছ থেকে 10 টাকা নিয়ে নিয়েছি, এবং জেডের কাছ থেকে 15 টাকা নিয়ে নিয়েছি। আলটিমেটলি 2430 টাকা থেকে দেখো 30 টাকা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে 2400 টাকা পড়ে আছে। এই 2400 টাকাটাই পড়ে যেটা আছে সেটা কিন্তু এই 3:4:5 আকারে রয়েছে। তাহলে এক্স এর আমি সব বের করবো না, এক্স এর মানটি বের করবো। এবার অনুপাতিক ভাগারটা হবে, কারণ এটা অবশিষ্ট টাকা আর অবশিষ্ট টাকার অনুপাত। তাহলে আনুপাতিক ভাগার করলে কি বলেছিলাম, টোটাল টাকাটা করব ইন্টু কি যার মান বের করবো সেটা উপরে লিখবো। কার এক্স এর মান বের করছি 3, উপরে 3 লিখলাম, আর নিচে কি সব অনুপাতে যোগফল করি। তাহলে 5 4 9 3 12, তাহলে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 200। তাহলে কত হচ্ছে 200 ইন্টু 3 সমান 600 টাকা। 600 টাকাটা কি হয়েছে না, 5 টাকা কেড়ে নেওয়ার পর কিন্তু পেয়েছে এক্স 600 টাকা। তাহলে এখানে তো বলেনি যে কেড়ে নেওয়ার পর, বলেছে এক্স কত টাকা তাহলে পেয়েছিল। তাহলে 5 টাকা তার থেকে কেড়ে নেওয়ার পরেও কিন্তু এক্স 600 টাকা পেয়েছে। তাহলে নিশ্চয়ই আরও 5 টাকা যোগ করলে হিসাব মতো কত 6005 টাকা পেয়েছিল এক্স। বুঝতে পারলে? তাহলে এক্স কিন্তু প্রথম অবস্থায় 6005 টাকা পেয়েছিল, কিন্তু 5 টাকাটা নিয়ে নেওয়ার পর তার 600 টাকা হয়েছিল, যে সে অনুপাতে ভাগ করেছিল, তখন বেরিয়েছিল 3:4:5। তাহলে এক্স কত টাকা প্রথম অবস্থায় পেয়েছিল? আনসার হয়ে যাবে 605 টাকা। এ দেখো, এটা আর একটা অন্য টাইপের অঙ্ক। বলছে একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 দিন, 8 দিন, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1/3, 1:1/4, 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পান? আগে বলি, এইগুলো শ্রমিক এবং মজুরি রিলেটেড অঙ্ক। যখন সময় কার্য অঙ্ক হবে, চ্যাপ্টার ধরবো, তখন কিন্তু শেষের দিকে শ্রমিক এবং মজুরি রিলেটেড অঙ্ক করিয়ে দেবো। তার আগে বলে রাখি, এই শ্রমিকরা কিন্তু সর্বদা বেতন পান, দক্ষতার ভিত্তিতে কিন্তু তারা বেতন পান। অর্থাৎ কোনো একজন বেশি দক্ষ, সে কিন্তু বেশি বেতন পাবে। দেখা যায় যদি তারা সম সংখ্যক দিন কাজ করে, যদি দিন তারা একই, দক্ষ ব্যক্তিও যতদিন কাজ করছে এবং যিনি দক্ষ নন অদক্ষ ব্যক্তি ততদিন কাজ করছে, তাহলে কিন্তু টাকাটা যে ভাগ হবে দক্ষ ব্যক্তি বেশি পাবে। অর্থাৎ কি, দক্ষতা অনুযায়ী টাকা ভাগ হয়ে থাকে যদি কি না দিন সংখ্যাটা কি সমান হয়। তাহলে দেখো, আগে কি তাদের দৈনিক কাজের অনুপাত। আগে দৈনিক কাজের অনুপাত যেহেতু এটা রয়েছে, আমি কি বলেছি এই ভগ্নাংশের অনুপাত করা একটু ঝামেলা, তাই আমরা কি করব, এটাকে আগে রেশিওতে কনভার্ট করে নেবো। কীভাবে না, দেখো নিচেরগুলো লসাগু করে দিলেই কত লসাগু হচ্ছে। কিভাবে লসাগু করতে হয় আমি আমার শর্টসে দেখিয়েছি আমার চ্যানেলে, যে 3 ইন্টু 4 মানে কি 2 ইন্টু 2 রয়েছে, আর 6 মানে কি 3 আর 2 এর গুণফল। অলরেডি 3 আর 2 লিখে দিয়েছে, তার মানে আর কিছু লেখা হবে না, লসাগু হয়ে গেল 12। তাহলে এই 12 দিয়ে কি করব, সকলের উপরে মাথায় গুণ করব। এর 12 আমি তো বলেইছি যে অনুপাতে আমরা একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে পারি। তাহলে সকলকেই গুণ করে দিলাম 12 দিয়ে। অনুপাত যেহেতু আছে সকলকেই গুণ করতে হবে একই সংখ্যা দিয়ে। তাহলে দেখো 3 দিয়ে গুণ করলে, ভাগ করলে 4 পেলাম, 4 দিয়ে 12কে করলে 3 পেলাম, এবং 6 দিয়ে 12কে করলে 2 পেলাম। মানে 1/3:1/4:1/6 ও যা জিনিস, সেটা 4:3:2 কিন্তু একই জিনিস। তাহলে এই জিনিসটা থেকে আমরা এইটাকে আগে বের করে নিলাম। এবার বলছে দেখো, তাহলে দক্ষ ব্যক্তি দৈনিক কাজের অনুপাত, তাহলে দক্ষ ব্যক্তি একদিনে 4 করে কাজ করে, যিনি অর্ধদক্ষ সে একদিনে 3 করে কাজ করে, আর যিনি মানে একবারে অদক্ষ তিনি একদিনে 2 ইউনিট করে কাজ করে। ঠিক আছে, তাহলে বলেছে দক্ষ ব্যক্তি কতদিন কাজটা করছে? 7 দিন। তাহলে যে দক্ষ ব্যক্তি একদিনে 4 করে কাজ করতে পারে, তাহলে 7 দিনে সে কতটা কাজ করেছে? সে 7 দিনে তাহলে সে 7 4 28 ইউনিট কাজ করে দিয়েছে। আচ্ছা, একজন অর্ধদক্ষ ব্যক্তি কতদিন করে? 8 দিন কাজটা করছে। আমি দেখলাম যে দৈনিক সে 3 করে করতে পারে, তাহলে 8 দিনে কত কাজ করবে? 8 দিনে 24 কাজ করবে। আর যিনি অর্ধদক্ষ ব্যক্তি তিনি দৈনিক 2 করে কাজ করতে পারে, আর সে কতদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। তাহলে 10 দিনে কতটা সে করেছে?
না 20 ইউনিট কাজ করেছে। তাহলে ওই মোট কাজটায় দেখতে পাচ্ছি দক্ষ ব্যক্তি 28 কাজ করেছে এবং অর্ধদক্ষ ব্যক্তি 24 ইউনিট কাজ করেছে এবং অদক্ষ যিনি ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু 20 ইউনিট কাজ করেছে। তাহলে আমরা এর আনুপাতিক ভাগার করে দেবো। চেয়েছে কি দক্ষর কেস চেয়েছে, তাহলে দক্ষ মানে আমি 28 উপর রাখলাম আর নিচে সবগুলো যোগ, 28 24 আর 20 যোগ করলে 60 আর 4 12 72 হয়ে গেল। ঠিক আছে, এবার কত টাকা মোট আছে? 3 6 9 টাকাটা আছে। আচ্ছা, এটাকে যদি আমরা 9 দিয়ে কাটাই তাহলে কত? 8 9 72, 9 দিয়ে 9 4 36, 9 1 কে 9। আচ্ছা 8, এইটা 4 দিয়ে কাটালে 2 আর এটা কত না 14, না 4 দিয়ে 7, তাই তো? তাহলে কত হচ্ছে? 7 1 7, 7 4 28/2, তাহলে কত হচ্ছে না 143.5। তাহলে দক্ষ ব্যক্তি, প্রতিটি দক্ষ ব্যক্তি কত টাকা পেয়েছে না, প্রতিটি নয়, এই একজনই তো দক্ষ ব্যক্তি ছিল, সে যিনি দক্ষ ব্যক্তি ছিলেন তিনি কিন্তু 143.5 টাকা পেয়েছেন। ঠিক আছে, এখান থেকে তোমরা যদি চাও যে অর্ধদক্ষ ব্যক্তি, তখন তোমরা করে দিবি কি 24/72 ইন্টু 3 6 9, এটা করে দিলে তোমরা অর্ধদক্ষ যিনি রয়েছে তিনি সেটা পেয়ে যাবে। অদক্ষ যদি বলে 20, যদি এভাবে করে দিতে তোমরা কিন্তু অনায়াসে পারো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে যাবে 143.5। এ দেখো, অনুপাত সমানুপাতের নানা টাইপের অঙ্ক হয়ে থাকে। আয় ব্যয় নিয়েও কিন্তু অনুপাত সমানুপাতের অঙ্ক দিতে পারে। কি বলছে? পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় যদি 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় যদি 25,000 টাকা হয়, তাহলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? তাহলে আমি কি করব? প্রথমে আয় বলে একটা লিখলাম, না আয় নয়, আমি ফার্স্ট আর সেকেন্ড বলে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথম বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কেস আর এটা হচ্ছে কি সেকেন্ড ইয়ারের কেস। প্রথম বছরে আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত বলছে 2:3। তাহলে প্রথম বছরে আমি যদি 2 টাকা আয় করি, দ্বিতীয় বছরে 3 টাকা আয় করছি, তাহলে এটা কি? এটা হচ্ছে ইনকামের রেশিও বলছে বা আয়ের রেশিও। আচ্ছা, দ্বিতীয় বছর আর ব্যয়ের অনুপাত কত না 5:9। তাহলে প্রথম বছরে যদি 5 টাকা ব্যয় করি, দ্বিতীয় বছরে কত ব্যয় করব? 9 টাকা। এটা কিসের রেশিও? ব্যয় বা এক্সপেন্ডিচারের রেশিও। এবার সাজিয়ে নিলাম। এবার বলছে দ্বিতীয় বছরে, মানে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আমার আয় কত দেখতে পাচ্ছি? 3। কিন্তু আমি বলেছি অনুপাত তো এক্সাক্ট ফিগার নয়, কিন্তু এক্সাক্ট ফিগার বলে দিয়েছে 45,000। তাহলে 45,000 আমি কি করে করতে পারি? একে 15,000 দিয়ে গুণ করে দিই তো আমি 45,000 পেয়ে যাই, তাই তো? 15 3 45,000 হয়ে যাচ্ছে। তাহলে একে যদি আমি 15,000 দিয়ে গুণ করি, তাহলে ফার্স্ট ইনকামটাকে আমার 15,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15,000 দিয়ে আমি এখানে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার বলছে প্রথম বছরে আমার ব্যয় 25,000। তাহলে এখানে আছে কত? 5 আছে, কিন্তু এটা এক্সাক্ট ফিগার বলছে 25,000। তাহলে 25,000 কীভাবে করব না 5,000 দিয়ে গুণ করে দিলেই আমার হয়ে গেল। 5,000 দিয়ে গুণ করে দিলে আমি 25,000 পেয়ে যাব। তাহলে এখানে যদি 5,000 দিয়ে গুণ করি, একটাই তো অনুপাত, তাহলে এটাকেও 5,000 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে দেখো পেয়ে গেলাম সব। তাহলে 5,000-এর সাথে 2 গুণ করলে কত? 15,000-এর সাথে 2,000 গুণ করলে 2 গুণ করলে আমার 30,000, আর এটা তো 45,000 পেয়েই গেছি, তাই তো? আর এটা কত? এটা হচ্ছে 25,000। আর এটা কত পাচ্ছি? 15 9 5 45,000, তাই তো? এবার প্রশ্ন চেয়েছে, আনসার চেয়েছে কি 2 বছরে, মানে এই বছরটা 2 বছরে আমার মোট সঞ্চয় কত টাকা। তাহলে দেখো ইনকাম আমি দ্বিতীয় বছরে 45,000 টাকা করেছিলাম এবং দ্বিতীয় বছরে আমি কিন্তু 45,000 টাকায় ব্যয় করে দিয়েছি। তাহলে দ্বিতীয় বছরে কিন্তু আমার কোনো প্রকার সঞ্চয় হয়নি, কিন্তু আমার চেয়েছে কি সঞ্চয়। প্রথম বছরে আমি আয় করেছিলাম 45,000 টাকা এবং দ্বিতীয় বছরেও আমি সেটা ব্যয় করে দিয়েছি দ্বিতীয় বছরে সেটা 45,000 টাকায় ব্যয় করে দিয়েছি, মানে এখানে সঞ্চয় হয়নি। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? দেখো প্রথম বছরে আমি
আয় করেছিলাম, উপরেরটা আয়ের নিচেরটা ব্যয়ের, তাহলে আয় করেছিলাম 30,000 আর প্রথম বছরে আমি সেটা ব্যয় করেছিলাম 25,000, তাহলে বলতে পারি 5,000 টাকা আমি সঞ্চয় করেছি। তাহলে 2 বছরের মধ্যে সেকেন্ড বছরে আমার কোনো কিন্তু সঞ্চয় হয়নি, কারণ 45,000 টাকা আমি ইনকাম করেছিলাম এবং 45,000 টাকা এক্সপেন্ডিচার করে দিয়েছি। দ্বিতীয় বছরে আমি এটা দ্বিতীয় বছরের কেসটা বললাম। আর প্রথম বছরে কি হয়েছিল, প্রথম বছরে আমি 30,000 টাকা ইনকাম করেছিলাম আর 25,000 টাকা কিন্তু আমি এক্সপেন্ডিচার বা ব্যয় করে দিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি দুটো বছরের মধ্যে সেকেন্ড ইয়ারে কোনো কিছু আমার সঞ্চয় হয়নি, প্রথম বছরটাতেই কিন্তু আমার 5,000 টাকা সঞ্চয় হয়েছে। তাহলে এই অঙ্কের আনসার কি হয়ে যাবে না, 2 বছরে টোটাল 2 বছরে আমার মোট সঞ্চয় হবে 5,000 টাকা। এই অঙ্কটা দেখো খুবই একটা ইন্টেলেকচুয়াল অঙ্ক এবং এই অঙ্কটা একটু আলাদা। এই সমস্ত অঙ্কগুলো আমরা ক্রস প্রোডাক্ট মেথড ধরে করব। কি অঙ্কটা বলছে, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং ব্যয় মানে আয় বলছে 5:6টা আয় এবং 3:4টা হলো কিন্তু ব্যয়। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা, মানে যথাক্রমে মানে কি এ 1,800 টাকা এবং বি 1,600 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত? তাহলে কি এ আর বি, তাহলে আমি আগে এ লিখলাম আর বি। আচ্ছা, আয় কত বলেছে, ঠিক আগের মতোই করে আমি সাজাবো। আয় কত বলেছে 5:6 আর ব্যয় কত বলেছে, হ্যাঁ এটা হচ্ছে আয়, এটা হলো আয়। ব্যয় কত বলেছে 3:4, এটা বলছে আমার ব্যয়। আচ্ছা, তাহলে বলছে যদি তারা মাসে মানে যথাক্রমে এ 1,800 টাকা সঞ্চয় করবে, এ কত টাকা দেখতে পাচ্ছি সঞ্চয় করছে, এখানে দেখতে পাচ্ছি 5 টাকা আয় করছে, 3 টাকা তোমার ব্যয় করে দিচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি 2 টাকা। ঠিক আছে। আচ্ছা, এ কত করছে, এ হচ্ছে 6 টাকা আয় করছে, 4 টাকা ব্যয় করছে, তাহলে ক টাকা সঞ্চয় করছে 2 টাকা। কিন্তু আমার তো দুটো সঞ্চয় এক হবে না, আমার সঞ্চয় দুটো আলাদা আলাদা করতে হবে। কেমন, আমি কি যদি তারা বলতো যে তারা দুজনে একই পরিমাণ সঞ্চয় করে, তখন কিন্তু আমরা আরামসে হয়ে যেত 2 সমান সেই সংখ্যাটা ভ্যালুটা লিখে দিতাম। কিন্তু এখানে দেখো এও যে সঞ্চয় করে বিও সেই সঞ্চয় একই টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো টাকা এক বলেনি, এ বলছে 1,800 টাকা, বি বলছে 1,600 টাকা, তাহলে কিন্তু এই পদ্ধতিটা হবে না। তখন কি, তখন এই পদ্ধতিটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট মেথড। তখন কি এ কত টাকা সঞ্চয় করছে 1,800 টাকাও নিচে লিখে দিতে হবে, আর বি কত টাকা সঞ্চয় করছে 1,600 টাকাটাকেও লিখে দিতে হবে। তখন আমরা কি করব, 5-এর সাথে 4 গুণ করব, কত 5-4 20, তাহলে 5-এর সাথে 4 গুণ করলে কত 20, আর এইদিকে কত 6-এর সাথে 3 গুণ করলে কত 18, জাস্ট এটাকে বিয়োগ করে দেবো, কত পাচ্ছি 2 পেলাম। আবার এটা কি, এইটার সাথে এটা গুণ করবো, কত পাচ্ছি 1,600 × 3 মানে 16×3 48, পর দুটো শূন্য, মাইনাস 18-র সাথে 4 গুণ করলে কত 72, পর দুটো শূন্য, তাহলে 72 পর দুটো শূন্য যদি হয় তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে 0 0 8 কত দিলে 12 মানে 4 5 আর 5 যদি হয় তাহলে 5 2 24, তাই 2400। এরপর কাজ কি করব, তখন যেমন 2 সমান সমান ওই একটা যে কোনো একটা ফিগার লিখতে হতো, কিন্তু এখানে কি লিখবো 2 সমান সমান এই ফিগারটা লিখবো। তাহলে কত 1 সমান সমান কত না 1200। ঠিক আছে, এবার কি বলেছে, তবে বি এর মাসিক আয় কত, বি এর মাসিক আয় কত দেখতে পাচ্ছি, মানে বি এর মাসিক আয় দেখতে পাচ্ছি 6 টাকা, তাহলে 1 সমান যদি এটা হয় 6 সমান সমান কত হবে ইন্টু 6, তাহলে 12 5 আর 12 6 72, এইটা আনসার হয়ে যাবে। তাহলে বি এর মাসিক আয় কত হয়ে যাবে 7200। আচ্ছা, এই ক্রস প্রোডাক্ট মেথডটা কিভাবে করে আরেকবার বলে দিচ্ছি। দেখো, যখন দেখবে এইটার গ্যাপিং আর এইটার গ্যাপিং সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রকৃতপক্ষে এই দুটোর গ্যাপিং সমান টাকা নয়, তখনই ধরে নিতে হবে আমার ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই হবে। কি না, এর সঞ্চয় দেখো 1800, এর সঞ্চয় দেখো 1600, তাহলে কি দুটোর সঞ্চয় তো এক হচ্ছে না, কিন্তু আমাদের গ্যাপিং সমান হয়ে যাচ্ছে। তখন কি করব না, এগুলোকে আমরা যার ঘরে আছে সেটা সেভাবে লিখে দিলাম। প্রথমে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে বিয়োগ করব, কার সাথে না এই সংখ্যার সাথে গুণ করব, দিয়ে সেটার মধ্যে বিয়োগ করব। তাহলে 5 আর 4 গুণ করলে কত 20,
সেখান থেকে 6 আর 3 গুণ করলে 18, 20 থেকে 18 বিয়োগ করলে 2 পেয়ে গেলাম। ঠিক একইভাবে এখানে কি 16 সাথে 3 গুণ করলে 4800 এবং 1800 সাথে গুণ করলে 4 কত না 7200, সেটা বিয়োগ করে দিলে পাচ্ছি 2400। তাহলে এবার 2 সমান সমান 2400। এবার বলেছে কি 1 সমান কত 1200 হয়ে গেল। বিয়ের মাসিক আয়, বিয়ের ঘরে দেখলাম আয় বলেছে, আয়ের ঘরে দেখলাম যদি ব্যয় বলতো তখন 4-এর ভ্যালু বের করতাম। তাহলে বিয়ের মাসিক আয় 6 দেখতে পাচ্ছি, তাহলে 1 সমান 1200 হলে 6 সমান 7200। এই অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং যে কোনো এক্সামে যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে। তাই বলবো এই ক্রস প্রোডাক্ট মেথডটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে রপ্ত করতে হবে। এখানে হলো আমি যখন আর প্র্যাকটিস সেট যখন দেবো তখন দেখবে ক্রস প্রোডাক্ট মেথডের ওপর কিন্তু বহু অঙ্ক পাবে। ঠিক আছে, দেখো অনুপাত সমানুপাতের এই একটা টাইপ খুব আসে, বলছে 76 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাদের টাকার অনুপাত কত, মানে সেটা কে কত টাকা করে পাবে। তাহলে প্রথম এ ইজ টু বি ইজ টু সি আগে লিখে দিলাম। আচ্ছা, এই সমস্ত অঙ্কগুলো শেষ থেকে করে করে আসতে হয়। কি বলছে না, বলছে সি যা পায় মানে সি যে টাকাটা পাবে বি তার থেকে 6 টাকা বেশি পাবে। তাহলে সি ধরে নিলাম এক্স টাকা পাচ্ছে, তাহলে বি কত টাকা পাবে, বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে 6 টাকা বেশি পায় মানে 6 এক্স নয় 6 যোগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। আবার বলছে যে বি যা পাবে মানে বি যা পাবে, হ্যাঁ এ তার থেকে 7 টাকা বেশি পাবে। তাহলে বি যেটা পাচ্ছে এ তার থেকে 7 টাকা বেশি পেলে কি হচ্ছে, এক্স প্লাস 6 তো বি পাচ্ছিল, আবার বি যেটা পাচ্ছে তার থেকে আরো 7 টাকা বেশি পাবে। তাহলে নিশ্চয়ই এর সাথে আরো 7 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 6 প্লাস 7 মানে কি, এটা একবার লিখে দিতে পারি এক্স প্লাস 13, আবার এক্স প্লাস 6, আর এটা কত হয়ে গেল এক্স। আচ্ছা টোটাল কত টাকা দেখতে পাচ্ছি আমরা, দেখো তো সি পেয়েছে এক্স টাকা, বি পাচ্ছে এক্স প্লাস 6 টাকা, আর এ পাবে এক্স প্লাস 13 টাকা। মোট কত টাকা দেখতে পাচ্ছি আমরা, এক্স প্লাস 13 প্লাস এক্স প্লাস 6, কত টাকা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ সমান সমান কত টাকা না 76 টাকা। টোটাল 76 টাকা ছিল, তাহলে এরাও ভাগ করার পর তাদের যোগ করলে 76 টাকাই হবে। তাহলে সমান অনুপাত দিয়ে আমি 76 লিখলাম। তাহলে কত, একটা এক্স এক্স এ যোগ হয় আর সংখ্যায় সংখ্যায় যোগ হয়। তাহলে এক্স দুটো এক্স হলো 2x, না হ্যাঁ 2x আর একটা এক্স হলো, তাহলে কত 3x, তাই তো, প্লাস সংখ্যায় সংখ্যায় যোগ, তাহলে 13 আর 6 কত 19, 13 আর 6 যোগ করলে 19, হ্যাঁ 76। আচ্ছা 3x সমান কত, 76 মাইনাস 19 করলে কত হচ্ছে, x সমান দেখো 9 থেকে যদি আমি 6 আনতে যাই তাহলে 9 10 11 12 13 14 15 16, তাহলে হচ্ছে 7 হলো, হাতে আমার 1 2, তাহলে 57, 3x সমান 57, x সমান কি 19 3 57 না, তাহলে x এর ভ্যালু হচ্ছে 19। তাহলে তাদের টাকার অনুপাত কত হবে, দেখো x এর ভ্যালু 19 হয়েছে, তাহলে সি তো এক্সটাই পাচ্ছিল, তার মানে নিশ্চয়ই, হ্যাঁ আরো লিখে দিচ্ছি দেখো এ বি ইজ টু সি, সি পাচ্ছিল এক্স টাকা, এক্স এর ভ্যালু কত 19ই তো, তাহলে এখানে অ্যাজ ইট ইজ 19 রয়ে গেল। আচ্ছা বি পাচ্ছিল এক্স প্লাস 6, তাহলে 19 এর এক্স এর ভ্যালু 19, তাহলে বি কত পাবে 19 প্লাস 6, তাহলে কত 19 আর 6 হচ্ছে 25, তাই তো। আচ্ছা এ কত টাকা পাবে, এক্স প্লাস 13, এক্স কত হয়েছে 19, 19 প্লাস 13 মানে কত, তোমার এদিকে 19 20 21 22 32, তাহলে দেখো আর যাচ্ছে না, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত দাঁড়াচ্ছে 32 ইজ টু 25 ইজ টু 19। এ দেখো আর একটা অঙ্ক, এই অঙ্কটা আমি করব না, এটা বাড়ির কাজে রেখেছি, হ্যাঁ এই অঙ্কটার মধ্য দিয়ে আপাতত অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা আমি ক্লোজ করছি। পরবর্তী মিশ্রণের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করব। এই অঙ্কটা প্রায় একই কিন্তু একটু আলাদা। তোমরা যদি অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু এই অঙ্কটা ধরতে পারবে। কি বলছে, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেক মাসে 1000 টাকা তারা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। দেখো একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আগে কি বলেছিলাম ক্রস প্রোডাক্ট মেথড কখন যাবে, যখন দুটো ভিন্ন হবে, কিন্তু এখানে তো ভিন্ন বলেনি, তারা সবাই 1000 টাকা করে করেছে। তাহলে একদিকে এ বি আয়ের এত বি এর এত, তাদের মধ্যে
গ্যাপ দেখবো সমান হচ্ছে নাকি। যদি গ্যাপ সমান না হয় তাহলে বলেছিলাম এদের গ্যাপিং দিয়ে উপরে উপরে গুণ, এদের গ্যাপিং দিয়ে নিচে নিচে গুণ, দিয়ে দেখবে গ্যাপ সমান হয়ে যাবে, সেটা সমান 1000 লিখে দেবো, বি এর মাসিক আয় যত ছিল সেটা সমান আনসার বেরিয়ে যাবে। যদি আমার এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা পুরোটা তোমাদের ভালো লেগে থাকে, বা আমার যদি টিচিং কৌশল যদি তোমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে এখান থেকে কিছু শিখতে পারবো, তাহলে আমার ভিডিওগুলিতে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।